দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় চট্টগ্রাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজিজা হক পায়েল। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য জানতে আমাদের এই অনুষ্ঠান। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই সকল বিষয় নিয়ে কী ভাবছে চট্টগ্রামের মানুষ, চলুন সরাসরি তাদের কাছ থেকেই শুনি। আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে এবং বিএনপি এবং জামাতের নেতারা সাধুবাদ জানিয়েছে এই এনসিপি গঠনে। আপনি কতটুকু সমর্থন করছেন এবং সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করতে পারবে কিনা? আচ্ছা, একটা বিষয় হচ্ছে, যখন দেশে কোনো গণ অভ্যুত্থান সংগঠিত হয় তখন সেই গণ অভ্যুত্থানকে মনে প্রাণে ধারণ করে এরকম একটা দল, রাজনৈতিক দল আসলে খুব বেশি প্রয়োজন দেশের জন্য, যারা সেই গণ অভ্যুত্থানকে রিপ্রেজেন্ট করবে, যারা সেই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে মনে প্রাণে, এরকম একটা দল খুব বেশি প্রয়োজন। তো সেই হিসাব থেকে জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে। ওরা মোটামুটি জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনের নেতৃত্বে ছিল। তো ওরা এই দলটা তৈরি করেছে। এখন ভবিষ্যতে ওরা এই স্পিরিটটা আসলে ধারণ করে রাখতে পারবে কিনা সেটা আসলে সময় বলে দিবে। তাদেরকে নিয়ে নানা প্রশ্ন জনমনে আসছে। আপনার মনে কি প্রশ্ন আসছে? আমার প্রশ্নর চাইতে আমার শঙ্কাটা বেশি। আমার শঙ্কা হচ্ছে ওরা আদৌ এই 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা, এটা মনে প্রাণে ধারণ করতে পারবে কিনা, এটার কোনো ক্ষয়ক্ষতি হতে দিবি কিনা, অথবা এই যে 24-এর ইতিহাস, এই ইতিহাস তাদের মাধ্যমেই বিকৃতি ঘটবে কিনা, এটা নিয়ে আমি আসলে শঙ্কায় আছি। ধন্যবাদ। আপনি কি মনে করছেন এনসিপি কি আসলেই জনমনের সংখ্যা পূরণ করতে পারবে? জি, ইনশাল্লাহ। যে ধরেন আমরা যে আন্দোলনে আমরা ছিলাম, যে আমরা নতুন যে প্রজন্মে যেটা দেখাই দিছে, তো সেটা কেন্দ্র করে দেখা যায় যে ইনশাল্লাহ আমরা পারবো। ইনশাল্লাহ সবার আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো, এই ধারণা আমার। আপনি কি মনে করছেন কেমন হবে আগামী ভবিষ্যৎ? আমি বলতে চাই, আসলে এটা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে যারা নতুন রাজনীতিক আমাদের ছাত্রদের কর্তৃক গঠন করেছে। শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে আজকে এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চাই কোনো আগামীতে কোনো বৈষম্য না হোক। এই বৈষম্যটা দূর করার জন্য আমাদের নতুন নেতৃত্ব দেওয়ার জন্য আমরা ছাত্ররাই এগিয়ে আসবো ইনশাল্লাহ, যোগ্যতা ভিত্তিক দিয়ে। ধন্যবাদ। যেমনটি শুনছিলাম, ছাত্রদের মনে অনেক আশা রয়েছে, সেই সাথে সংখ্যাও রয়েছে। এই সংখ্যা কাটিয়ে তারা আবার নতুন নেতৃত্ব দিবে, এমনটাই আশাবাদী তারা। তবে এখন আমার প্রশ্ন আরেকটি, চট্টগ্রাম শহরে নানা অরাজকতা সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি এরই মধ্যে পতেঙ্গায় পুলিশের উপর হামলা হয়েছে, সেই সাথে সাতকানিয়ায় গতকাল ডাকাত বলে মারা হয়েছে, মারধর করা হয়েছে এবং তারা এখন হাসপাতালে রয়েছে। এই সকল বিষয় নিয়ে আপনি কি ভাবছেন? আমি ভাবছি যে আমাদের দেশের জন্য, দেশ ও জাতির জন্য আমাদের সকলকে একটা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, যেন অন্য কেউ যেন অপশক্তি যেন কাটাতে না পারে। এজন্য আমাদের থেকে সজাগ থাকতে হবে। আগামীর বাংলাদেশ তরুণদের ভাবনায় হবে, আগামীর বাংলাদেশ তরুণরা নেতৃত্ব দেবে, সেটা আমরা চাই। যেন একটা ফেসিস চলে গেছে, আরেকটা ফেসিস যেন দেশে আসে না দাঁড়ায়, সেটা আমরা সকলেই চাই ইনশাল্লাহ। ধন্যবাদ। এই যে মব সৃষ্টি আমরা শুনি, এই মব সৃষ্টি নিয়ে আপনি কি ভাবছেন? না, আসলে আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা গোষ্ঠী বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনও যাচ্ছে। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই 7 মাস ধরে অনেক রকমের গুম খুনের যে ব্যাপারটা, ওই জিনিসটা হয়েছে এবং চুরি ডাকাতি সব কিছুই হচ্ছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকলে একটা সময় দিব, ওই সময়ের মধ্যে যত রকমের সংস্কার প্রয়োজন তত রকমের সংস্কার করে তারপর আমাদেরকে সুন্দর একটা আইনশৃঙ্খলা ওনারা উপহার দিক, আমরা এটাই আশা করি ওনাদের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। এই যে মব সৃষ্টি আমরা শুনছিলাম, এই মব সৃষ্টি আসলে কারা করছে এবং কিভাবে এটা বন্ধ করা যায় বলে আপনি মনে করছেন? প্রশাসনের যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে এই সকল ধরনের অপকর্ম বন্ধ করা যায় বলে আমি মনে করি। প্রশাসনকে একটু অ্যালার্ট থাকলে এই সব কিছু বন্ধ করা যায়। আপনি কি মনে করছেন? আমি মনে করি আসলে যারা ফেসিস্ট ওরা তো অনেকে পালিয়ে গেছে, কিন্তু অনেকে এখনও রয়ে গেছে বিভিন্ন জায়গায়। তো ওদের এটা হচ্ছে একটা ফেসিস্টদের একটা চক্রান্ত, জনগণকে একটা বিভ্রান্ত করার জন্য ফেসিস্টদের একটা প্রচেষ্টা হচ্ছে যে দেশে যে একজন ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা অপ্রাণ চেষ্টা করছে দেশকে একটা স্থিতিশীল একটা রূপ দেওয়ার জন্য। সেখানে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ফেসিস্টদের যারা দোসর। ওরা চাচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে
ওরা পরিকল্পিতভাবে এই মবগুলো তৈরি করছে যেন বর্তমান সরকার এবং বৈষম্য বিরোধী আন্দোলন বা 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে। সেই কারণেই ফ্যাসিস্টদের দোসররাই কিন্তু এটা পরিকল্পিতভাবে এটা ঘটছে। এটা এমন না যে এটা স্বতঃস্ফূর্তভাবে পাবলিকের দ্বারা একটা মব হচ্ছে, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে ফ্যাসিস্টদের দোসরদের ধারায় কি পরিকল্পিতভাবে এটা দেশকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য ওরা এই জিনিসটা করছে। কালকে সাতকানিয়ার যে ঘটনাটা ঘটছে এটা আমরা খবর নিয়েছি, এবং পতেঙ্গা যেটা আপনি বলছেন সেটা, দুইটা ঘটনা আমরা বিশ্লেষণ করে দেখছি এবং এটা প্রমাণিত সত্য যে এটা ফ্যাসিস্টদের দোসররাই কিন্তু এটা কি অত্যন্ত পরিকল্পিতভাবে এটা কি ঘটনাটা ঘটিয়েছে। তাহলে জনগণের এখানে এরকম কোনো নাই যে কি এরকম একটা আইন হাতে নেবে মানুষ বাংলাদেশের মানুষ ওইরকম না। এটা হচ্ছে ফ্যাসিস্টদের পরিকল্পিত দোসর। সুতরাং এখন প্রশাসন, পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন একটু আমরা মনে করছি যে তারা কাজ করছে, তবে আমরা যদ্দূর প্রত্যাশা করতে করতেছে না। তাদের মধ্যে একটা ঢিলামি আমরা দেখতেছি। প্রশাসন যদি কঠোরভাবে এই জিনিসগুলো মোকাবেলা করতে পারে, ঠেকাতে পারে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পারবো বর্তমান সময়ে। জি, যেমনটি শুনছিলাম সাধারণ মানুষ বলছিলেন এই যে মব সৃষ্টিকারীরা, এটি ওনারা বলছিলেন যে এটি আগের যে দোসররা ছিল তারাই সৃষ্টি করছে, তবে এই ক্ষেত্রে প্রশাসনের একটু কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন। আমি এখন একটু জানতে চাইব চট্টগ্রামের ডাক্তার শাহাদাত এখন মেয়র, ডাক্তার শাহাদাত মেয়র হওয়ার পর থেকে চট্টগ্রামের চিত্র কেমন মনে হচ্ছে, আর এই চিত্রে আপনি কতটুকু সন্তুষ্ট? না, এখন চট্টগ্রামে আমরা দেখি যে ঢাকায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার তুলনায় আমাদের চট্টগ্রামে অনেক শান্তিপূর্ণ, এবং আমাদের চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ আছে এই ব্যাপারে। তবে দুই একটা জায়গায় যেরকম সাতকানিয়া বা পতেঙ্গায় যে এরকম দুই একটা ঘটনা ঘটতেছে, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা অবশ্যই এড়াতে পারবো। আমাদের চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী যদি আরেকটু কঠোর হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনে আরেকটু কঠোর হলে আমরা ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামে এই যে সামান্য কয়েকটা জটিকা সংঘর্ষ হচ্ছে, যে একটা ঝামেলা হচ্ছে, ওইখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। ধন্যবাদ আপনাকে। এই যে চট্টগ্রামে ডাক্তার শাহাদাত মেয়র হওয়ার পর থেকে চট্টগ্রামের যে চিত্র, এই চিত্র আপনার কোনো ধরনের আছে কিনা? আসলে আমরা চিত্র বলতে আমরা আসলে 5ই আগস্টের পরে আমরা অনেক কিছু কাজ করেছি। হ্যাঁ, আমরা ছাত্ররা অনেক উদ্যোগ নিয়ে কাজ করেছি, অঙ্কনের কাজ করেছি। নতুন বাংলাদেশ তৈরি করার জন্য এই ক্ষুদ্র ক্ষুদ্র আমরা ছাত্ররা অনেক কিছুর উদ্যোগ নিয়েছি। এখন যে চট্টগ্রাম মেয়র যিনি দায়িত্ব নিয়েছেন শাহাদাত হোসেন, উনিও অত্যন্ত পরিমাণ কাজ করে যাচ্ছেন সততার সাথে। ইনশাল্লাহ আশা করি আমরা নতুন একটা বাংলাদেশ পাবো, এটাই আশা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, জনতার ভাবনায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, জনতার ভাবনায় আপনাদেরকে আরও একবার স্বাগতম। সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য জানতে আমাদের এই অনুষ্ঠান। চলুন সরাসরি তাদের সাথেই কথা বলি। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ডাক্তার শাহাদাত যোগ দেওয়ার পর থেকে চট্টগ্রামের চিত্র কতটুকু পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে চট্টগ্রামের ডক্টর শাহাদাত জনতার মেয়র, উনি নির্বাচিত হওয়ার পর থেকে আমরা দেখেছি যে আসলে উনি বেশ কিছু প্রকল্প উনি হাতে নিয়েছেন। চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে জলাবদ্ধতা নিরসনের যে কাজগুলো, সেগুলো উনি হাতে নিয়েছেন, এবং এটাকে আমরা ওনাকে সাধুবাদ জানাই। এবং উনি যে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি যে অনেক জায়গা দখলমুক্ত হয়েছে, যেগুলো মানুষের চলাচলের জন্য অনেক বাধা ছিল, বা এই চট্টগ্রামের মতো এরকম একটা সুন্দর একটা নগরী বিনির্মাণে ওনার যেই উদ্যোগগুলো উনি নিয়েছেন, এগুলোকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। যেমন উনি চাঁদাবাজদের বিরুদ্ধে উনি সোচ্চার। উনি অনেক সময় আমরা দেখি যে উনি সরাসরি গিয়ে প্রতিহত করেন, চাঁদাবাজি প্রতিহত করেন। উনি বিভিন্ন প্রকল্প, বিভিন্ন যে জলাবদ্ধতা থেকে শুরু করে বিভিন্ন জনমানুষের যে দুর্ভোগগুলো আছে, এগুলো নিরসনে উনি যে ধরনের প্রকল্পগুলো হাতে নিচ্ছেন, এগুলো আমি মনে করি যে চট্টগ্রামের মানুষের জন্য অবশ্যই অনেক ফলপ্রসূ, অনেক ভালো কিছু বয়ে আনবে ইনশাল্লাহ। চট্টগ্রামের একটি বড় সমস্যা হলো হাসপাতালে মানব সেবায় যেই সমস্যা, সেটি হচ্ছে আশেপাশের কিছু ডায়াগনস্টিক সেন্টারে সিন্ডিকেট, সেই সাথে ওষুধ ব্যবসায়ীরা ফার্মেসি সিন্ডিকেট করে রেখেছে। এই মানব সেবা কতটুকু ব্যাঘাত ঘটছে সেটি জানবো তাদের কাছ থেকে। এই যে হাসপাতাল সিন্ডিকেট দেখছেন, ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যে ব্যবসা দেখছেন, এইটা কিভাবে বন্ধ করা যায় বলে আপনি মনে করছেন?
আসলে যে দেখা যায় যে আমরা আন্দোলনের পর থেকে যে ভোগান্তি হাসপাতাল নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নভাবে আমরা এটা তুলে ধরি, যে অনেক ডিসি মহোদয় উনি যিনি সিটি মেয়র যে শাহাদত কবির স্যার, ওনাকেও অনেকবার আমরা তুলে ধরছিলাম এই শিল্পকলা একাডেমিতেই, যেখানে আমরা এখন অবস্থান করতেছি। তো সেইটা এখনও পর্যন্ত আমরা মানে পাই নাই, সংস্কার পাই নাই। মেডিকেলের ক্ষেত্রে যে সিন্ডিকেটটা এখনও অনেক ভাই এসে বলতেছে, আমি একজন ওয়ারিজ অফ জোলাইয়ের সংগঠক, আমার নাম শাফায়েতুল কাদের। তো আমাকে অনেকজনও বলে এরকম যে সিন্ডিকেট নিয়ে, যে চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিকেলের। তো আমি আসলে কি বলবো, সিন্ডিকেটটা যে কিভাবে সংস্কার করা যায়, যে ওইখানে দালাল মুক্ত করা যায়, সেটা হচ্ছে যে আসলে বিভিন্ন যদি এখানে যদি ধরেন আপনার তদন্ত হিসাবে যদি কোনো পোস্ট পাঠানো হয় বা সর্বাধিক ওইখানে যদি রাখা হয়, তাহলে হয়তো মানুষ একটু ওইখান থেকে মুক্তি পাবে আর কি। দালালদের চক্রান্তে আপনি কি কি অসুবিধা ভোগ করেছেন? আসলে অসুবিধা ভোগ বলতে, যেমন ধরেন এখানে অনেক ধরনের সরকারি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয়, এগুলা যদি আপনি ধরেন যে দেখা যায় যে দালালের মাধ্যমে করতে গেলে যে 500-600 টাকা খরচ হয়, আর যদি দেখেন যে আপনি নিজেই করতে চান ফ্রিতে, তাহলে আপনি পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, যে দিকটা আপনি চিনতেছেন না, যে পরীক্ষার যে হল রুমটা বা আপনার যে ওই স্থানটা চেনা যাচ্ছে না, যেটার মাধ্যমে আমরা দালালের শিকার হচ্ছি আর কি, এটাই আর কি। প্রত্যেকটা পরিচালককে জি, এই দালাল চক্রে আপনি কতটুকু ভোগান্তি ভোগ করেছেন? আমার কথা হচ্ছে, দালাল চক্রকে যদি আমরা নির্মূল করতে পারি, সেক্ষেত্রে আমাদের চট্টগ্রামের ডিসি মহোদয় যিনি আছেন, সিভিল সার্জন, ওনারা প্রত্যেকটা মেডিকেলের পরিচালকদের নিয়ে বৈঠক করতে হবে। বৈঠক করে জুলাই যারা যোদ্ধা আছেন তাদেরকে MIS-এর ভিত্তিতে ভোগান্তি যেন না হয়, MIS ভেরিফাইড দেখে তাদেরকে চিকিৎসা দিতে পারে। তারা নিজেদের থেকে একটু যদি হচ্ছে যে সহানুভূতি দেখায়, সেক্ষেত্রে অনেক সুন্দর করে তারা জুলাই যোদ্ধারা চিকিৎসা পাবে। আর হচ্ছে যে আমি যদি বলি 5 তারিখের আগের বিষয়গুলো যদি বলি, চট্টগ্রাম চিটাগং মেডিকেল কলেজ হাসপাতালে যে অবস্থা ছিল আমাদের নিজের চোখে আমরা দেখছি। ছাত্রলীগ, যুবলীগ এবং কি পুলিশ লীগ, তারা এতটাই ক্ষিপ্ত ছিল আহতদের উপরে যে আনসার লীগ সহ প্রত্যেকটা ওইখানে মেডিকেলে যে ছাত্রলীগ ছিল সবাই এত বেশি আহত গুলিবিদ্ধ ভাইদেরকে আবার পুনরায় যায়, তারা কি করছে, মারধর করছে, তারপর লাশের উপরে তারা নৃত্য নাচানাচি করছে লাশের উপরে, তারা এত বড় জঘন্য। তো আমি বলবো এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক কোনো নাম নিশানা থাকবে না, তাদের অবশ্য আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে তাদের বিচার করতে হবে। জুলাই যোদ্ধারা যেন রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা পায়, স্বীকৃতি পায়। সেক্ষেত্রে আমার মনে হয় ডক্টর ইউনূস যে উপদেষ্টা আছে আমাদের, উনি অত্যন্ত বিনয়ী, উনি এই বিষয়গুলো সুন্দরভাবে দেখতেছেন, উপদেষ্টারাও দেখতেছেন, এবং বিভিন্ন মিডিয়ার কর্মী ভাই ও বোনেরাও খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছেন। এবং আমাদের আহত যে চট্টগ্রাম ওয়ারিয়র্স অফ জুলাইয়ের পক্ষ থেকে আমি মনে করি দেশ টিভি ও অন্যান্য যে চ্যানেলগুলো আছে তারা অনেক সুন্দরভাবে সংবাদ পরিবেশন করছে। তাদেরকে আমাদের আহত পরিবার থেকে অনেক অনেক ধন্যবাদ। হাসপাতালের যে চিত্র তুলে ধরেছেন তা আসলে মর্মান্তিক। এই বিষয়ে তারা অনেক আহত ছিলেন, আহত যোদ্ধা ভাইয়েরা যে কষ্ট আসলে তারা পেয়েছেন, সেই কষ্ট বর্ণনা করার মতো না। তো এখন আমি একটু জানতে চাইব, চট্টগ্রামে এই রমজান মাসে চট্টগ্রামে লেবুসহ বিভিন্ন রমজানের যে ইফতার সামগ্রী রয়েছে এবং বিভিন্ন বাজার এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই বিষয়ে চট্টগ্রামের মানুষ কি ভাবছে তাদের সাথে একটু কথা বলবো। এই যে এখন রমজান মাস চলছে, লেবুসহ বিভিন্ন দ্রব্য দাম বেড়েছে, এ বিষয়ে আপনি কি ভাবছেন? চট্টগ্রামে হাট বাজারের মধ্যে বর্তমান আপনার এক জোড়া লেবুর দাম 60 থেকে 70 টাকা নিচ্ছে। যেমন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন গত পরশুদিন এবং গতকালকে খাতুনগঞ্জ সহ বদ্রাট বাজার সহ তদারকি করছিলেন, তো কিছুটা নিয়ন্ত্রণে আসছে। তো এভাবে যদি ওনারা ঠিকমতো বাজার তদারকি করেন তাহলে মনে হয় ব্যবসায়িক সিন্ডিকেটটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে। আসলে সকল কিছুরই একটা চাহিদা থাকে, রমজানে মানুষের চাহিদাটা একটু থাকে, এই কারণে ব্যবসায়ীরা সেই সুবিধাটা নেই। সেটা বলবো সুবিধা বলবো না, সেটা সাধারণ মানুষের যারা দিন মজুর তাদের জন্য আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। যারা দিন এনে দিন খায় তাদের জন্য তো অবশ্যই এটা অনেক কষ্টের হয়ে দাঁড়ায়। যাদের আর্থিক অবস্থা সচ্ছল কিছুটা, তারা হয়তো ক্রয় ক্ষমতার মধ্যে নিতে পারে, কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের জন্য এটা খুবই কষ্টদায়ক হয়ে যায়।
অন্যান্য দেশে তো কমে, আমাদের দেশে বাড়ে কেন? আসলে দুঃখজনক হলেও সত্য যে আমি একজন বাংলাদেশের বলতে হয় আমরা অনেকবারই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই। তো সেই দিক দিয়ে অন্যান্য দেশের তুলনা আমাদের সাথে আসলে তুলনা যায় না। তো আমাদের দেশের মানুষ আর অন্যান্য দেশের মানুষের মেন্টালিটি সব দিক দিয়ে কিছুটা ভিন্ন। আমরা সবসময় যেটা হচ্ছে ব্যক্তি স্বার্থকে বেশি বড় করে দেখি। যদি আমরা ব্যক্তি স্বার্থকে পরিহার করতে পারি তাহলে অন্যান্য দেশের মতো আমরাও রমজান এলে অন্তত দ্রব্যমূল্যের দাম কমানোর প্রতি মানুষ সক্রিয় হবে, ঝুঁকে পড়বে। কিন্তু আমরা সবসময় ব্যক্তি স্বার্থ দেখি, তাই রমজান এলে আমরা সেটাকে আরও মনে করেন কালোবাজারি বাজার সিন্ডিকেটের কারণে আরও উপসে পড়ে মানুষ, কিভাবে দাম হাঁকানো যায়। এটা আমি বলতে চাই আমার পারসেপশন থেকে আমি বলবো যে যে জায়গাগুলোতে ভোগান্তি সৃষ্টি হয় এবং জ্যাম ট্রেড হয় ওই জায়গাগুলোতে যাতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়, তারা তাদের জায়গা থেকে যদি তাদের দায়িত্ব যদি পালন করতে পারে আমি মনে করি এটা জ্যামটা ভোগান্তিটা আর হবে না, আশা করতেছি। এই জ্যামটা তো আসলে পুলিশের গাফিলতার কারণে বেশিরভাগ, যদি পুলিশ গাফিলতা না করে তাহলে এই জ্যামজটটা সৃষ্টি হয় না। এটার জন্য আমি পুলিশকে দায়ী করছি। আর আমার এই বয়স আমারে যেভাবে মারছে, আরেকটা কথা, আমি মূর্খ মানুষ, তেমন বেশি কিছু জানি না কেন। আমি এই সরকারের হাসিনা সরকারের বিচার চাই। আমার 10 বছর হয়ে কমাই ফেলছি এই বয়সে ফিটাইয়া। আমার কথা কি বলি আমিও বলতে পারি না, আমার কিন্তু মাথার মধ্যে এখনও আঘাত। আমি এই যে 18 জুলাই 4 আগস্ট বদারহাট যেভাবে মারছে আমাকে, কালকে রাত্রে কি দিবাত খাইছি এখন জিজ্ঞেস করলে আমি অনেকক্ষণ সময় লাগে বলতে। স্মরণশক্তি এমন হয়ে গেছে। এই হাসিনা সরকারের বিচার চাই, এটাই আমার চাওয়া। দর্শক, জনতার ভাবনায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, জনতার ভাবনায় চট্টগ্রাম থেকে আরও একবার স্বাগত। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য জানতে আমাদের এই অনুষ্ঠান, চলুন সরাসরি তাদের কাছ থেকেই শুনি। এই চট্টগ্রামের পাহাড়ে দেদারসে কাটছে। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রেজওয়ানা হক বারবার নিষেধ করার পরও, হুঁশিয়ারি দেওয়ার পরও এই পাহাড় কাটা চলছে। কেন এই পাহাড় কাটা বন্ধ হচ্ছে না? পাহাড় কাটা বলেন যে কোনো অপরাধের পিছনে একটা সিন্ডিকেট কাজ করে, এর সাথে পলিটিক্যাল প্লাস কিছু ক্রিমিনাল জড়িত থাকে। উভয়ের সম্মিলিতভাবে যে কোনো অপরাধী কাজকর্ম পরিচালিত হয়। বর্তমানে যদি সব জায়গায় পরিবেশের যে সংরক্ষণের বিষয়ে কথা, মানে যে বিশ্বায়নে যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বে, সেটার ক্ষেত্রে আমাদের পাহাড় গাছপালা সংরক্ষণ যেখানে কথা সেখানে আমরা আরও বিলীন করে ফেলতেছি। সেক্ষেত্রে আমাদের যারা রাজনীতিবিদ আছে তারা এরকম যারা অপরাধ করবে তাদের যাতে পৃষ্ঠপোষকতা না করে, তাদের প্রশ্রয় না দেয়, তারা যদি সজাগ থাকে স্থানীয় রাজনীতিবিদ এবং সামাজিক আন্দোলন গড়ে তাহলে আগে পাহাড় কাটা বন্ধ হবে। এতবার চেষ্টার পরও উপদেশটা কেন ব্যর্থ হচ্ছে? উপদেষ্টা ব্যর্থতার জায়গায় অনেক ক্ষেত্র আছে, বিশেষ করে স্থানীয় পর্যায়ে যদি উপদেষ্টার একটা প্রভাব না থাকে এটা একটা বিষয়। দ্বিতীয়ত স্থানীয় নেতৃত্ববৃন্দ যদি উপদেষ্টাকে হেল্প না করে তাহলে উপদেষ্টা ব্যর্থ হতে বাধ্য। চট্টগ্রামে এত লুকোচুরি কেন চলে পাহাড় কাটা নিয়ে? পাহাড় কাটা নিয়ে লুকোচুরির পিছনে বলছি রাজনীতিক এবং প্রশাসনে যদি জড়িত থাকে তাহলে আপনি আমরা যখন অভিযান চালাই তখন যদি ওরা আগে থেকে খবর পেয়ে যায় তাহলে হুট করে চলে যেতে পারে। আবার যখন প্রশাসনের ইন্ধনে কাজ করে থাকে কিংবা রাজনীতিবিদের ইন্ধনে কাজ করে থাকে তাহলে এখানে সরকারের পক্ষ থেকে চাইলে কিছু করা সম্ভব নয়। ধন্যবাদ। আপনার কি মনে হচ্ছে পাহাড় কাটা বন্ধ হচ্ছে না কেন? পাহাড় কাটা স্থানীয় পর্যায়ে যদি জনসচেতনতা বৃদ্ধি করা যায়, স্থানীয় পর্যায়ে যে রাজনীতিবিদ আছে সকল দলের, সেই ব্যক্তিরা যদি একটু সচেতন হয় সেক্ষেত্রে আমাদের পাহাড় কাটা বন্ধ হতে পারে। আর স্থানীয় পর্যায়ে আমি যদি বলি এখানে প্রশাসনের অনেকটাই গাফিলতি আছে। তারা যদি গোয়েন্দা বিভাগ ও বিভিন্ন সংস্থা দিয়ে যদি এগুলো যদি রক্ষণাবেক্ষণ করে সেক্ষেত্রে আমাদের এই চট্টগ্রাম অপরূপ সৌন্দর্যের পাহাড় ঘেরা বেষ্টনীটা রক্ষা করা সম্ভব। পাশাপাশি আমরা যেসব জায়গাতে গাছপালা থাকে না সেখানে যদি আমরা নিজেদের উদ্যোগে যদি গাছপালা রোপণ করি সেক্ষেত্রে আমাদের পরিবেশের জন্য যথেষ্ট উপকারী হবে আমি মনে করি। এবং এখানে যে ডিসি মহোদয় আছে উনি যদি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করেন যে এই পাহাড়টা আমাদের জন্য কতটা উপকারী, তাহলে হয়তো জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে মানুষ অনেকটা সচেতন হবে। আর হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র যিনি আছেন আমাদের মাননীয় মেয়র শাহজাদ হোসেন, উনিও যদি ওনার জায়গা থেকে সকলকে একটু সচেতন করে, স্থানীয় পর্যায়ে যে রাজনীতিবিদ আছে প্রত্যেকটা দলের কর্মীদেরকে যদি সচেতন করে যে আপনারা আমাদেরকে রিপোর্ট দিবেন, গোয়েন্দা রিপোর্ট কারা করতেছে এসব কাজ, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে হবে। প্রত্যেক থানা
ওসিরা ওইভাবে কাজ করতে হবে যে রাজনৈতিক পর্যায় থেকে ফোন দিলে যেন ওকে সহ গ্রেপ্তার করা হয় পাহাড় কাটা হলে। সেই ক্ষেত্রে আমাদের পাহাড় কাটা বন্ধ হতে পারে যদি আপনার যদি স্থানীয় পর্যায়ে যদি রাজনীতিবিদেরা যদি সচেতন না হয়, এটা কখনো সম্ভব না। যে আমাদের এনাম ভাই বলছেন যে রাজনীতিবিদেরা যদি গাফিলাতি করেন, সেক্ষেত্রে আমাদের এগুলো কখনো সফলতা আসবে না। কারণ ওনাদের স্থানীয় পর্যায়ে ওনারাই কিন্তু একজন সরকার। তাহলে ওই স্থানীয় পর্যায়ে যদি সরকাররা যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কখনো পাহাড় কাটা সম্ভব না। আর পাহাড় আমাদের যে ভারসাম্য ঠিক রাখে পরিবেশের, আমাদের জন্য অনেক জীববৈচিত্র্যের জন্য অনেক উপকারী। আমাদের বাংলাদেশ একটা চট্টগ্রাম জেলা সহ বিভিন্ন জেলা আছে যে পাহাড় বেষ্টনী ঘেরা। তো এটা দিয়ে দেখা গেছে আমাদের বিশ্বের কাছে একটা নাম আছে। আমাদের যে আরেকটা সুন্দরবন আছে, এটা দিয়েও আমাদের একটা বিশ্বের কাছে অনেক সুন্দর একটা নাম আছে। সেক্ষেত্রে আমরা যদি পাহাড়গুলো যদি সংরক্ষণ করতে পারি সকলে উদ্যোগ নিয়ে, সেক্ষেত্রে আমি মনে করি আমার জায়গা থেকে আমাদের অনেক উপকার আসবে। যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পশু পাখি মরে যাচ্ছে এই পাহাড় কাটার কারণে, তাদের যে আশ্রয়স্থল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের যে বনে ঘেরা থাকে প্রত্যেকটা এরিয়া, ওইখানে বিভিন্ন পশু পাখিরা বসবাস করে, তাদের স্থানগুলো হারিয়ে যায়। সেক্ষেত্রে তাদের মৃত্যুর সংখ্যা থাকে। আমাদের যে অতিথি পাখি বিভিন্ন প্রকারের পশু পাখি এগুলো কিন্তু আপনার দিন দিন যত যাচ্ছে ততই হারিয়ে যাচ্ছে। আমরা ছোটোকালে দেখতাম যে অনেক রকমের পাখি দেখছি, সেটা কিন্তু আমরা এখন আর দেখি না, সেক্ষেত্রে দেখতে পাচ্তেছি না। এটার একমাত্র কারণ হচ্ছে যে পাহাড় এবং সমতলে যে বনভূমিগুলো এগুলো কেটে ফেলা হচ্ছে। চট্টগ্রাম ওয়াসায় এখনও রয়েছে পানির সংকট, সেই সাথে দিতে হচ্ছে ভুতুড়ে বিল। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আচ্ছা, প্রথমে আমি আপনার প্রথম প্রশ্নটা একটু বলি, মানে যেটা পাহাড় কাটা নিয়ে, সেটা একটু আমার একটা ইনফরমেশন আমার কাছে বলার আছে। এটা হচ্ছে এটা আমরা তখনই বন্ধ করতে পারবো যদি না আমরা 999-এর মতো একটা সার্ভিস চালু রাখি সরকারের পক্ষ থেকে, যে আমরা আম জনতারা বা হচ্ছে যারা প্রান্তীয় লেভেলের মানুষ আছে তারা ওখানে গিয়ে যদি আমাদের কোনো একটা দলের কোনো একটা বিএনপি বা কোনো একটা জামাত বা যে কোনো দলের যদি কেউ গিয়ে ওখানে চাপ সৃষ্টি করে, তখন গিয়ে তারা সেটা মানতে বাধ্য হয়। কারণ তাদেরকে বলার সরাসরি দেশের নাগরিক হিসেবে মত প্রকাশ করার যথেষ্ট প্ল্যাটফর্ম তারা পাচ্ছে না। এখন 999-এর মতো যদি সরকার এমন একটা সার্ভিস চালু করে যে কোথাও যদি কোনো অন্যায় কোনো কিছু দেখে বা পাহাড় কাটার মতো কোনো কিছু হয়, তখন সরাসরি কল দিয়ে সরকারকে সেটা ইনফর্ম করবে এবং সেনাবাহিনী বা পুলিশ গিয়ে সেটাকে প্রতিরোধ করবে। এরকম যদি সিস্টেম একটা চালু করা যায়, তাহলে আমার মনে হয় এটা প্রোটেক্ট করা যাবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, আপনি যেটা বলেন ওয়াসাতে আমরা সাধারণত ওয়াসার মাধ্যমে যে পানি ব্যবহার করি, এই পানিটা হচ্ছে আমরা বিভিন্ন সময় আমাদের উপযুক্ত পরিমাণ বা আমাদের চাহিদা পরিমাণ আমরা পাই না। কিন্তু ঠিক এক প্রকার যারা নেতৃত্বস্থানীয় বা এগুলো কন্ট্রোলার আছে, তারা কিন্তু এখানে একটা তাদের অধিকার কাটিয়ে তারা অতিরিক্ত পরিমাণ আমাদের কর আদায় করে বা অতিরিক্ত পরিমাণ সার্ভিস ফি আদায় করে, যেটা তাদের দেওয়া সার্ভিসের তুলনায় খুবই মানে একদম কি বলবো অমানবিক। এখন এই জিনিসটা যদি আমরা বন্ধ করতে চাই বা এই জিনিসটা যদি আমরা নাগরিক সুবিধা সুন্দর মতো দিয়ে সেই পরিমাণ নিতে চাই, তাহলে হচ্ছে সিটি কর্পোরেশন থেকে বা হচ্ছে যারা এগুলার কন্ট্রোলার আছে তাদের সঠিক পরিমাণ জবাবদিহিতা এবং তাদের অ্যাকাউন্টেন্সি লেভেল যদি আমরা ক্লিয়ার রাখতে পারি, তাহলে এই জিনিসটা সফলভাবে দেশের সবগুলো নাগরিক সুবিধাটা ভোগ করতে পারবে আমি মনে করি। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই সকল বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য জানলাম। আজ এখানেই শেষ করতে হবে। চট্টগ্রাম থেকে আরও একবার দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।